শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় বিধি নিষেধের এপিঠ ওপিঠ। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এমপি, পাশাপাশি উনি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিরও সভাপতি। এছাড়া আমাদের সাথে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, এবং আমাদের সাথে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। অধ্যাপক ডক্টর লেলিন চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বিধিনিষেধের এপিঠ ওপিঠ। এই যে আমরা বলছি বিধিনিষেধ এবং বিধিনিষেধের দুই প্রান্তে যেই বিষয়টি সবচেয়ে বেশি সামনে আসছে, জীবন এবং জীবিকা। এবং আমরা গত কয়েকদিনে দেখলাম জীবিকার কারণে বিধিনিষেধ একেবারেই লণ্ডভণ্ড অবস্থা। পুরো বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ সহ আলোচক, অভিনন্দন। বাংলাদেশের প্রেক্ষাপটে কতগুলো শব্দ, যেমন ঈদের পরে আন্দোলন, কঠোর বিধিনিষেধ, সীমিত পরিসর, সত্যিকারের লকডাউন, কঠোর লকডাউন ইত্যাদি কতগুলো শব্দ না মানুষের মধ্যে এখন হাস্যরস তৈরি করে। আমার মনে হয় পুরো আলোচনা থেকে দুটো শব্দ আপাতত বাদ দেওয়া উচিত। একটি হচ্ছে লকডাউন, একটা হচ্ছে বিধিনিষেধ বা কঠোর বিধিনিষেধ। তাহলে বোধহয় আলোচনাটা সোজা হয়। যাই হোক, আমরা কিন্তু কঠোর বলিনি, শুধু বিধিনিষেধ বলেছি। আচ্ছা, যাই হোক, আমি আলোচনাটা শুরু করছি একটি সুসংবাদ দিয়ে। আজকে আমরা জানতে পারলাম বাংলাদেশ সরকার বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং সিনোফার্ম চীনের একটা চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাচ্ছে। খুব দ্রুতই চুক্তিটা হবে বাংলাদেশের টিকা উৎপাদনের ব্যাপারে। অনেক নেতিবাচক খবরের মধ্যেও এই খবরটি আমাদেরকে আশা জাগাচ্ছে। আশা জাগানোর অবশ্য প্রেক্ষাপট রয়েছে। বাংলাদেশে আমরা স্বাস্থ্য নিয়ে এখন তিন ধরনের সমস্যায় রয়েছি। একটি হচ্ছে করোনা মহামারী অতিমারী, একটি হচ্ছে ডেঙ্গুর ক্রমবর্ধমান আগ্রাসন, আরেকটা হচ্ছে সরকার পক্ষীয় নীতি নির্ধারকদের দোদুল্যমানতা এবং সিদ্ধান্তহীনতা। বিধিনিষেধ শব্দটি নিয়ে আমরা সরকারের ভিতর চলমান একটি অন্তর্দ্বন্দ্বের প্রকাশ দেখতে পাচ্ছি। আজ থেকে 3 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে লকডাউনের নাম, অর্থাৎ যে কঠোর বিধিনিষেধ চলছে, এটি চলবে। আমরা দেখলাম জনপ্রশাসনের পক্ষ থেকে পরদিন সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করে বলল 9 তারিখ থেকে গার্মেন্টস এবং শিল্প কারখানা ইত্যাদি খোলা থাকবে। এবং তারপরে স্বাস্থ্যমন্ত্রী আমাদের জানালেন সংক্রমণ বা মৃত্যু বাড়লে তার দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, মানে সংক্রমণ ঠেকানোর জন্য তার কোনো দায়িত্ব নাই। তার মানে এটা কি? যখন বাংলাদেশে করোনার প্রকোপ চূড়ান্ত এবং প্রতিদিন শনাক্তের হার, আমি সংক্রমণ বলছি না, কারণ শনাক্ত হচ্ছে যে টেস্ট করা হয় সেই টেস্ট অনুযায়ী যা শনাক্ত হলো। আর যদি সংক্রমণ বা ইনফেকশনের হার বলতে হতো, তাহলে 17 কোটি মানুষের জন্য যে পরিমাণ টেস্ট করা দরকার তার এক অংশ বাংলাদেশে করা হচ্ছে না। এই কারণে আমরা কিন্তু লক্ষ্য করবেন সংক্রমণের হার বলি না, শনাক্তের হার বলি, যেখানে শনাক্তের হার 30% আশেপাশে এবং শনাক্তের সংখ্যা 16,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। সেই সময় এই জাতীয় সরকারের মধ্যে দোদুল্যমানতা, বিধিনিষেধ আমাদেরকে আতঙ্কিত করছে। আতঙ্কিত কেন করছে? দেখুন, স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন, অসহায়ের মতো বলেন যে যদি আর 5 দিন পরে গার্মেন্টস এবং শিল্প কলকারখানা খোলা হতো তাহলে কতটা অসুবিধা হতো। আমরাও অর্থনীতিবিদদের কাছে প্রশ্নটা রাখতে চাই, ধরুন এই 5 দিন যদি গার্মেন্টস এবং শিল্প কলকারখানা বন্ধ থাকতো, দেশের কি পরিমাণ ক্ষতি হতো। আর এই 5 দিন আগে খোলার জন্য যত সংক্রমণের সংখ্যা বাড়বে, মৃত্যুর সংখ্যা বাড়বে, হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থার উপরে যত চাপ, অর্থনৈতিক চাপ পড়বে, এবং এর কারণে সারা দেশের যে সংখ্যক বিপুল মানুষের অসংখ্য শ্রম ঘন্টা নষ্ট হবে, তার যদি যোগফল করা যায় তাহলে কোনটা লাভ আর কোনটা ক্ষতি। আমি অর্থনীতির ছাত্র নই, কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে বুঝি যে 5 দিনে যে লাভ হবে তার চেয়ে অন্তত 5,000 গুণ বেশি ক্ষতি হবে এই 5 দিন আগে খোলা। কারণ এর মধ্যেই এই খোলা 5 দিন আগে খোলার মধ্য দিয়ে আমরা দেখেছি আমাদের শ্রমিক ভাই বোনদেরকে অমানবিক ভাবে, অনেকটা
আধুনিক দাস প্রথার আদরে তাদেরকে ঢাকা এবং বড় শহরে টেনে আনা হচ্ছে। ট্রাকে গাদাগাদি করে যেভাবে কোরবানির পশু আনা হয় সেভাবে আনা হচ্ছে। আমি কোরবানির কথাটা এই কারণেই ব্যবহার করছি, কোরবানি ইসলাম ধর্মে একটি প্রিয় পশুকে স্রষ্টার সন্তুষ্টির জন্য উৎসর্গ করা হয়। আর এই কোরবানিতে কারখানার মালিক মুনাফার যুপকাষ্ঠে মুনাফা লাভের জন্য এই শ্রমিকদের জীবন, সম্পদ এবং তাদের স্বস্তিকে উৎসর্গ করা হলো। আমার মনে হয় আজ থেকে কয়েক বছর পরে যখন বাংলাদেশে মহামারী অতিমারীর এই ইতিহাসটি রচিত হবে, যে কটা কালো দিবস থাকবে, এর আগে যেমন গার্মেন্টস শ্রমিকদের ডেকে এনে আবার ফেরত পাঠানো একটি কালো দিবস 2020 সালের 4 এবং 5 এপ্রিল আমরা যেটি দেখেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটি 2009 8, 9, 10 এপ্রিল সেরকম হবে। বিধিনিষেধটা আছে কোথায়? দেখুন, গার্মেন্টস মালিকদের পক্ষে বিজেএমই এর কয়েকজন প্রতিনিধির সাথে গত 2 দিনে নানা জায়গায় কথা বলার সুযোগ হয়েছে। তারা একটি চমৎকার যুক্তি দেখান যে গার্মেন্টসে যেহেতু সংক্রমণের হার কম, অতএব গার্মেন্টস খুলে দেওয়া যেতে পারে। আমি তাদের যুক্তির সাথে শতভাগ একমত যে দেশের যেখানে যেখানে সংক্রমণের হার কম সেগুলো সব খুলে দেয়, আর বিপরীতে যেসব জায়গায় সংক্রমণের হার বেশি সেসব জায়গা বন্ধ করে দেয়। তাহলে সংক্রমণ কোথায় বেশি? ব্যাংকগুলিতে সংক্রমণের হার সবচেয়ে বেশি, সচিবালয়ে সংক্রমণের হার বেশি, সংবাদপত্র এবং গণমাধ্যমের হাউসগুলিতে সংক্রমণের হার বেশি, পুলিশ বাহিনীর মধ্যে সংক্রমণের হার বেশি, এবং সংক্রমণের সবচেয়ে বেশি হার হচ্ছে হাসপাতাল। তাহলে এগুলি আমরা বন্ধ করে দিয়ে আসুন। আমাদের ঝামেলা হলো কি, আমাদেরকে জীবন এবং জীবিকা এই দুটো শব্দ এত চতুরভাবে উচ্চারণ করে আমাদের যুক্তিকে ভোতা করে দেওয়ার এক ধরনের চাতুর্য তৈরি করা হয়। অন্যদিকে দেশের একটি মানে সম্প্রদায় বা অংশকে, অর্থাৎ গার্মেন্ট শিল্প কলকারখানাকে সমাজ থেকে আলাদা একটা দ্বীপের মতো তৈরি করে আরেক ধরনের গোলকধাঁধা তৈরি করা হয়। আমরা জানি সমাজের প্রত্যেকটি অঙ্গ, প্রত্যেকটি প্রতিষ্ঠান একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। ফলে ডাক্তার লেলিন চৌধুরী, আমি আবারও আসবো আপনার কাছে, এবং তখন হয়তো সেই প্রশ্ন নিয়ে আসবো যে শিল্প কারখানার যারা আছেন কেবলমাত্র তাদের জীবিকাই কি মুখ্য প্রশ্ন, না আরও যারা অন্যান্য কারখানায় রয়েছেন কিংবা অন্যান্য পেশায় রয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন, তাদের জীবিকার বিষয়টিও প্রাধান্য দেওয়া উচিত। সেই সব বিষয়ে আসবো। তার আগে আমি একটু রুহিন হোসেন প্রিন্সের কাছে যাব। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি শুনছিলেন যে বিষয়টি বলা হচ্ছে তৈরি পোশাক খাতের, আপনার কি মনে হয় কিনা সাম্প্রতিক সময় আমাদের যে তথ্য একেবারেই অতি সম্প্রতি, সেটি হচ্ছে যে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনামের চেয়ে নিচে নেমে গেছে, অর্থাৎ আগে বাংলাদেশ দ্বিতীয় ছিল, এখন ভিয়েতনাম দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয়। আপনার কি মনে হয় কিনা তৈরি পোশাক কারখানার যারা মানে মালিক পক্ষ, তাদের এই সিদ্ধান্ত তারা তড়িঘড়ি করে নেয়ার পেছনে এটিও একটি কারণ? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের মাধ্যমে আমরা যে দুর্যোগ অতিক্রম করছি সম্মিলিতভাবে এটা ভালোভাবে যাতে অতিক্রম করতে পারি সেই আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করছি। প্রথমত আপনি যে প্রশ্নটা আমাকে করলেন সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে আমাদের সূচনা আলোচক লেনিন চৌধুরীর কথাগুলো একটু হিসাবের মধ্যে নেওয়া দরকার, এবং উনি যে কথাগুলো বলেছেন ওনার সাথে পুরোপুরি ঐক্যমত্য পোষণ করছি। প্রথম কথা হলো যে আমার মনে হয় না আপনি যেটা বললেন, এবং এটা একেবারে অযৌক্তিক হিসাব যে আমাদের এই যে রপ্তানিতে আমরা যে নেমে গেছি এই জন্য এটা করা, এটা মোটেই যথাযথ না। প্রথম কথা, হিসাবটা যদি এইভাবে করি, আমি যদি ওই লজিকেও যাই, এখনকার পরিস্থিতিতে মানে যে আমরা একটা কোভিড সিচুয়েশন অতিক্রম করছি, এক এক দেশের এক এক পরিস্থিতি, সুতরাং আমি জনগণের জীবন বিসর্জন দিয়ে আমি সোকল্ড প্রবৃদ্ধি বা সোকল্ড তথাকথিত আমি 1 নম্বরে 2 নম্বরের জায়গায় চিন্তাটা খুবই অপ্রয়োজনীয়, অযৌক্তিক, অন্যায়, অমানবিক। সুতরাং ওইটা যদি কেউ ভেবে থাকেন এবং বলে থাকেন তা তিনি একটা অপরাধমূলক কাজ করবেন। সুতরাং এটা 1 নম্বর, এটা না। 2 নম্বর আমার পয়েন্ট হচ্ছে, যদি আমরা কতগুলো তথ্যপত্র দেখি তাহলে এটা যথাযথ হয় না। আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না, এটা বলতে পারি যে ভিয়েতনাম তার কী অবস্থা ছিল এগুলো, এটা অন্য লম্বা আলোচনা, সেদিকে আমি এখন নাই বাজাই। কিন্তু দেখেন যে ঘটনাটা ঘটে গেল, আপনি যে আপনার বিবেচনায় বিধিনিষেধের এপিটোপিট, বিধিনিষেধ নামে যে কথাটা বলা হয়েছিল, হ্যাঁ লেন ভাই যেভাবে বলেছেন কোনো দ্বিমত করছি না, তারপরেও বলি কি কারণে যদি আমরা বুঝে থাকি, এটা তো আমাদের এই ধরনের যখন সংকট আসলো অতিক্রম করার জন্য আমরা প্রথমত কাদের কথা বিবেচনা করব,
এখানে যে দুজন চিকিৎসাবিদ আছেন ওনাদের কথা তো প্রথম আমরা শুনবো, আমরা তো রাজনৈতিক মানুষ, তা আমরা ওনাদের কথা শোনার পরেই এইটাকে সমাজে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, অর্থাৎ ওনারা যদি সায়েন্স বলে আমাদের একটা সোশ্যাল সায়েন্স কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেই দায়িত্ব আমাদের, কারণ ওনাদেরকে আমাদের সামনে রেখে কাজটা করতে হবে। তাহলে যে কারণে বিধিনিষেধের কথাটা আমাদের এই বিশেষজ্ঞরা বললেন, আমরা পলিটিশিয়ানরার মধ্যে আমি বলতে চাই যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কি সেটা উপলব্ধি করে যথাযথ দায়িত্ব পালন করলেন? মোটেই করলেন না, বরঞ্চ কিসের কাছে বন্দী হয়ে গেলেন? মুনাফা শব্দটা লেনিন ভাই উল্লেখ করেছেন, আমি এটাকে আরও সহজ করে যদি বলি সেটা হচ্ছে মালিক পক্ষের কাছেই তারা বন্দী হয়ে গেলেন। দেখুন আগের দিন যেখানে আমাদের মন্ত্রীসহ অন্যরা বলছেন যে কোনো ক্রমেই শোনা হবে না, একদিনও না, একেবারে এমন সময় শুনলেন এবং যেভাবে বললেন অন্যায় অনৈতিকভাবে। দেখুন তার আগের দিন আমরা কিভাবে দোষারোপের জায়গা বা বাস্তবে বললাম যে এই যে আমি যে বললাম সোশ্যাল সায়েন্সের কথা ইমপ্লিমেন্ট যারা করব, কিন্তু দেখা গেল যে এইবারের এই ঘটনায় সরকারের যে রাজনৈতিক দল ওই দলগুলোর দিকে তাকান, রাজনৈতিক দলের ওই ধরনের ভূমিকা বা সমন্বিত উদ্যোগের জায়গায় থাকলো না। কারণ একটা সামাজিক আন্দোলন এগুলো গড়ে তুলতে গেলে ওইটা দরকার ছিল, সেটা করলো না, আমলাদের কথা শুনে চললো। কিন্তু সর্বশেষে সে সিদ্ধান্তটা আমরা কোত্থেকে পেলাম? মন্ত্রিসভার কাছ থেকে পেলাম। এবং এই মন্ত্রিসভার আপনি হিসাব করে দেখেন কয়জন ওই পক্ষের মালিক? আমি পার্লামেন্টের অন্য কথা বাদ দিলাম, তাহলে সেখানে যে জনস্বার্থ, এই যে একটা মহামারীর সংকট, জাতীয় দুর্যোগ, সব কিছু উপেক্ষিত হয়ে গেল তাদের কথার উপরে দাঁড়িয়ে। এবং উপেক্ষিত হওয়ার ক্ষেত্রে আরও কত অপরাধমূলক কাজ করলেন। আমি যদি যৌক্তিক কারণেও ধরে নেই যে ঠিক আছে, আমি বোঝার জন্য বলছি যে আমার খুলে দেওয়াটা দরকার, তাহলে খুলে দেওয়ার আগে এই যে শ্রমিকরা আসবে এটাই তো স্বাভাবিক। আমি আজকেও একটা আলোচনা সভায় ছিলাম, এই বিজিএমইর সভাপতি তিনি জোর করে এটা বলছেন যে মন্ত্রীসহ আমরা তো বলেছি যে কেউ না আসলেও চাকরি যাবে না। আমি ওনাকে দেখালাম যে আপনার কারখানাগুলোতে যে 30 তারিখে নোটিশ করা হয়েছে সন্ধ্যায়, সেখানে পরিষ্কার বলা আছে আগামীকাল 8টার মধ্যে কাজে যোগদান করিতে হইবে, না করিলে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। তা তো আপনি তো পরিষ্কার বলে দিয়েছেন। আর এটা কে না জানে যে একজন শ্রমিক তিনি যদি 15 দিন বা কোনো কারণে যদি এখন যদি না আসে কয়দিন পরে তাকে কি করা হবে সবাই জানে। সুতরাং ওই কাগজে কলমে বলে লাভ নেই। তাহলে এই উপলব্ধি আমি বলি মালিকের কাছে বন্দি থাকলাম আমরা, কিন্তু দায়িত্বটা সর্বশেষ পালন করলো কে? মন্ত্রিসভা নামের এই প্ল্যাটফর্ম। তাহলে অনৈতিক কাজ কোথায় চলে গেল? দেখেন, তারা জনগণের প্রতি কি দায়িত্বশীল আচরণ করলো, না মালিক পক্ষের মানে কি বলবো যে মুনাফার বলি আজকে শুধু ওই কয়জন শ্রমিক না আমাদের সবাইকে করে দিল। আমি প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলি, দেখুন যে কথাটা আসছে এখানে আমার মনে হয় লেনিন ভাই, কামরুল ভাই আমাদের অনেক সিনিয়র, ওনারা এবং বিশেষজ্ঞ তো বটেই, ওনারা এটা বলতে পারবেন। আমরা আমাদের মানে কথাবার্তার মধ্য দিয়ে যে দেখি, আপনি চলে যান, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, ধরেন আশুলিয়াতে যারা এই গার্মেন্টস অঞ্চলে যে সমস্ত ডাক্তার ভাইরা আছেন তারা যে দায়িত্ব পালন করেন তাদের কাছ থেকে কথা শোনেন যে ওইখানে সংক্রমণ আছে কি না। হয়তো গণভাবে যে জায়গাটা আমরা দেখতে চাচ্ছি সেই জায়গাটা নাই, এবং সেইখানে হয়তোবা অসুস্থ হলে তার সেরে যাওয়ার সেরে যাওয়ার প্রবণতা আছে বা নানা ধরনের ঘটনাগুলো আছে। কিন্তু যেভাবে আছে, যদি কথাটা বলছি আজকে এইবারের যেটা আসলো, যেটা আমাদের এই স্বাস্থ্যবিদরা বলছেন আগস্ট মাসটা একটা বড় সংকটের মধ্যে পড়বো, তো এটা যদি একটা বড় মহামারীর মধ্যে আমরা পড়ে যাই তখন এটা কে সামলাবে? কারণ আমরা ওই যে গণটিকার কার্যক্রম কিন্তু এখনও শুরু করতে পারিনি, এখন ওই যে মানুষের সচেতনতা, মাস্ক পরা সহ সেই কাজটা করতে পারিনি। তার কারণ আমি বলবো কারণ এখানে স্থানীয়ত সমন্বিত উদ্যোগ বা একটাকে সামাজিক আন্দোলনের ধারায় কিন্তু আমরা নিতে পারিনি। তাহলে আজকে এই যে মুনাফার যে বলি দেওয়ার মধ্য দিয়ে পুরো জাতির উপরে যে সর্বনাশটা ডেকে আনা হলো, তার দায়িত্ব মালিকপক্ষ তারা দাবি করেছে, ওরা যেমন আছে, আমি তার থেকে সবচেয়ে বড় দায়ী দেই এই সরকার তার দায়িত্বহীন কর্মকাণ্ড, এবং যেটা মন্ত্রী পরিষদের মধ্য দিয়ে এবার প্রচার করা হলো, সেই কারণে এদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে আমি মনে করি। জনাব মশিউর রহমান রাঙা এমপি, আমরা যে আলাপটি করছিলাম, এই যে কোনো আমরা বলি যে সমাজের প্রেশার গ্রুপ বা যারা খুবই প্রভাবশালী গ্রুপ, তারা যদি প্রত্যেকেই তার যার জায়গা থেকে বিধিনিষেধের উপর এইভাবে মানে চাপ সৃষ্টি করতে থাকে সরকারের উপর, যেমন আপনি একাধারে যেমন সংসদ সদস্য, পাশাপাশি আপনি পরিবহন সেক্টরের সাথেও আছেন, আমরা দেখেছি গণপরিবহনের ব্যাপারেও এমনটি হয়েছে। আবার দোকান মালিক সমিতি বা ব্যবসায়ী যারা রয়েছেন তারাও হয়তো দেখা যাচ্ছে এখন প্রতিটি গ্রুপই যদি এভাবে তাদের দাবি দেওয়া বা আবদার নিয়ে সরকারের কাছে আসে, তাহলে শুরুতে লেলিন চৌধুরী যে কথা বলছিলেন বিধিনিষেধটি তো আসলে হাস্যকর হতে বাধ্য, সেক্ষেত্রে সরকার তো অনেকটা অসহায় হয়ে যায়। আজকে আপনার আলোচনাতে বিধিনিষেধের এপিটোপিট বলেছেন আপনি, এবং বিধিনিষেধের উপরেই আপনি কথা বলছেন, এবং আমরা কথা শুনলাম। আমাদের যারা আমার সঙ্গে আজকে রয়েছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
এবং আমি প্রথমে বলে নিই যে আমি কিন্তু করোনার থেকে উঠে আজকেই প্রথম আপনার এই অনুষ্ঠানে একটা মানে টক শোতে আজকে আসলাম আর কি, প্রথম 1 মাস পরে। আমি 1 মাস কম ইয়ার পরে, করোনার পরে আমি বাসাতেই ছিলাম, কোয়ারেন্টাইনে ছিলাম বলতে গেলে আর কি। আমি কোনো অনুষ্ঠানেও যোগদান করিনি কোথাও। তো এই জন্য আল্লাহর একবার শুকর গুজার করি। সেই সঙ্গে আমি আমার জন্য যারা দোয়া করেছেন তাদের জন্য আল্লাহর কাছে আমি শুকর গুজার করি, তারা যেন ভালো থাকেন এবং দেশের মানুষ ভালো থাকেন। আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা সবগুলো বিষয়, যেমন আমি পারলাম সংসদ সদস্য, আমি সংসদের উপরে কথা বলতে দিলে আমি অনেকক্ষণ ধরে কথা বলতে পারবো, কিন্তু এই করোনার উপরে কথা বলতে গেলে আমার যে অভিজ্ঞতাটা হলো করোনাটা হওয়ার কারণে, এর উপরে হয়তো আমি কিছু কথা বলতে পারবো। তো সেটাও আমার খুব বেশি ব্যাপকতা হয়েছে সেরকম কিছু নয়, হয়তো কয়েকটা দিন কষ্ট করতে হয়েছে, খুব বেশি না। আপনি সরকারি সিদ্ধান্ত সম্পর্কে, সিদ্ধান্তটা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে, বিষয়টা ওনাকে হ্যান্ডেল করতে দেওয়া উচিত বা ওনাকে বলতে দেওয়া উচিত, এবং সেই সঙ্গে যারা এই করোনার উপরে বিশেষজ্ঞ হোক বা না হোক, নতুন একটা রোগ তো, এটার উপরে তো আর এখনও ডক্টরেট দেওয়া হয়নি। তো কাজেই নতুন একটা যখন আসছে, আমরা যেটা জানি যে ভ্যারিয়েন্টগুলো, বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্টগুলো ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা, এইটা কিন্তু ভারত থেকে গিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ দিয়ে ঢুকেছে বাংলাদেশে। এখন এনিহাউ আসবে বাংলাদেশ এবং ভারতের থেকে, এটা না আসাটাই অস্বাভাবিক, আসাটাই স্বাভাবিক। চতুর্দিকে আমরা সারাউন্ডেড বাই দ্য ইন্ডিয়া, সুতরাং আসবেই লোকজন, যাবেও লোকজন আমাদের। সুতরাং তাদের যে প্রবলেমটা আমাদের একই প্রবলেম হবে। কিন্তু এইটার যারা বিশেষজ্ঞ, এখন আমরা আজকে হুয়ের থেকে একটা দেখেছি, আমি পত্রিকায় দেখেছি ইত্তেফাকে বা কোনো একটা পত্রিকা হবে, তারা বলেছে যে এইটা চেঞ্জ হচ্ছে, এই ডেল্টা ভ্যারিয়েন্টটা এখন চেঞ্জ হয়, এটা অন্য আরেকটা রূপান্তরিত হবে, এবং আগস্টে যেটা হবে এখানে দেখা যাবে যে প্রতিদিন একটা অস্বাভাবিক ভেরিয়েন্ট চেঞ্জ হোক, আমি সেই ব্যাপারে বলছি না। আমার প্রশ্ন হচ্ছে যে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে সেটি কতটা সুদূরপ্রসারী হচ্ছে? সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারছে না তারা নিজেরাও। আজম পরিবহন বলো যে ঠিক আছে, শ্রমিকরা বাড়িতে গেছে, শ্রমিকরা কালকে থেকে জয়েন করবে। তো আমার গাড়িটা যদি ওই দিন চলতো বা আগের থেকে বলতো, তাহলে আমি আগের থেকে গাড়িটা দিয়ে দিলে 200 টাকা আসতে পারতো। একটা মানুষকে 8,000 টাকা আসতে হচ্ছে পঞ্চগড় থেকে, 4,000 টাকা আসতে হয়েছে। সিদ্ধান্তগুলো সঠিক হচ্ছে না, এবং বিভিন্ন কারণে হচ্ছে না, যে আসলে এই ভেরিয়েন্টগুলো এবং এই করোনার উপরে যে একটা এইটার উপরে কি হবে, কি করলে কি হবে, এইটার একটা সিদ্ধান্ত গভর্নমেন্টের নেওয়া উচিত। আমি তো মন্ত্রিসভায় ছিলাম, সাবেক মন্ত্রী, তো আমিও গত পার্লামেন্টেই আমি মন্ত্রিসভায় ছিলাম। মন্ত্রিসভায় তো এই ধরনের সিদ্ধান্তগুলো, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাব করবে, তারপরে সেটা মন্ত্রিসভা আলোচনা হবে, সেটা তারপরে বিশেষজ্ঞদের উপরে দিয়ে তারপরে আপনাকে সেটা দায়িত্ব দিতে হবে। আপনি হুট করে একটা সিদ্ধান্ত দিচ্ছেন বা হুট করে একটা কথা বলছেন না, আমি বলছি না আমার গাড়ি চালাতে দিতে হবে, কেন আমি বলবো? আমাকে বুঝতে হবে যে আমার গাড়িটা চালাতে দিলে কী কী সমস্যাগুলো অ্যারাইজ করতেছে, আমার ওই শ্রমিকটা বাঁচবে কিনা, 100টা লোক উঠতেছে, 20টা লোক নামতেছে তার মুখে গায়ের উপর দিয়ে, সে আপনার করোনার তার নেওয়া আছে, মেজার নেওয়া আছে কিনা, বা যে যাত্রীটা আসছে তার করোনা আছে কিনা, এগুলো কিন্তু কোনো দেখা দেখি কিছু হচ্ছে না। আমাদের গাড়ি বন্ধ করতে বলছে, ভাই আমরা জানি যে সব দোষ ওই নন্দ ঘোষ আমাদেরই পরিবহনেরই। আমি একটা কথা আমরা বলি নাই যে ঠিক আছে আমাদের শ্রমিকদের আমরা যেভাবে পারি, আমরা খেলে তারা খাবে, আমরা না খেলে তারাও খাবে না, আমাদের বাচ্চারা ঈদ করলে তাদের বাচ্চারাও ঈদ করবে, না করলে করবে না। আমরা এগুলো নিয়ে গভর্নমেন্টের সঙ্গে এগুলো নিয়ে বিতর্কের মধ্যে আমরা জড়াতে চাই না, কেননা এইটা কোন দিকে যাবে, এই করোনা, এই পিটুপিটা আপনি যেটা বলছেন কোথায় যাবে, শেষ হবে, এইটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না অ্যাকচুয়ালি। কেন এর উপরে কোনো বিশেষজ্ঞ বাংলাদেশে নাই। তো আমরা তর্ক করে লাভ কি? তর্ক না করে আমি মনে করি যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে আগে এটাকে সুস্থ বানাইতে হবে। সর্বপ্রথম স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুস্থ করতে হবে, ডাক্তারদের সুস্থ করতে হবে, যারা বিভিন্ন দুর্নীতিগুলো হচ্ছে এর মধ্যে কিন্তু দুর্নীতি আরো, আমি এই বিষয়ে আরো বিস্তারিত আপনার কাছে শুনবো। আমি একটু শুনে আসি অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান যে কথাটি বলছিলেন সেটি দিয়েই যদি শুরু করেন। মশিউর রহমান রাঙা যেটি বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুস্বাস্থ্যের কথা। ধন্যবাদ আমিন ইসলাম মজলিস এবং যারা আমার সহ আলোচক আছে এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনার আলোচনা যুক্ত হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে মানে যে আলোচনাগুলো হয় এটা এত সরলীকরণ করলে হবে না, কিন্তু আমাদের একটু বাস্তব পরিস্থিতিটা বিবেচনায় রাখতে হবে। আমিনুল, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, সেই হিসেবে বাস্তব বিবেচনাটা না করে যদি আমরা একতরফা কথা বলি তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না। আজকে কিছু করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে কিছু বিষয় আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা হলো এই করোনা পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণ করা কোনো সহজ কাজ নয়। গোটা বিশ্বই কিন্তু হিমশিম খাচ্ছে, বিশেষ শক্তিধর দেশগুলো
বেশি হিমশিম খাচ্ছে। গত জুলাই মাসে গোটা বিশ্বে 55% সংক্রমণ বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে 15%। এবং আমরা যেটা নিরাপদ মনে করছিলাম চীন, সেই চীনেও কিন্তু নতুন করে আবার সংক্রমণ শুরু হচ্ছে। চীনের 5টি প্রদেশে নতুন করে আবার সংক্রমণ হচ্ছে। আর আমেরিকা যুক্তরাজ্য বা অন্যান্য জায়গায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যে 4র্থ ঢেউ আসছে। মধ্যপ্রাচ্যের 22টি দেশে, সব মিলিয়ে এশিয়ার অবস্থা তো খারাপই। সব মিলিয়ে এই পরিস্থিতি, এবং অস্ট্রেলিয়ার মতো দেশে আবার 1 মাসে লকডাউন দেওয়া হয়েছে। এখানে আমাদের অতি সরলক্ষণ করলে হবে না, এখানে আমাদের বিষয়টাকে বাস্তব পরিস্থিতির মধ্যে চিন্তা করতে হবে। কি করতে হবে এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, কি পরিস্থিতিতে আমাদের কি ব্যবস্থা নেবে সেটা বিষয়। আমরা লক্ষ্য করছি বাস্তবায়ন ক্ষেত্রে গিয়ে নেতৃত্বের সংকট আছে, সিদ্ধান্ত নিয়ে এক ধরনের অস্থিরতা আছে। আজকে আমরা এই বর্তমান বাংলাদেশের পরিস্থিতির জন্য বিবেচনা করি যে 1 জুলাই থেকে যে লকডাউনটা দেওয়া হলো 14 জুলাই পর্যন্ত, আমাদের ধারণা ছিল 3য় সপ্তাহে লকডাউনটা নেমে আসবে, নেমে আসবে, সংক্রমণটা নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু 3য় সপ্তাহে গিয়ে দেখলাম যেটা শিথিল করা হলো ঈদের কারণে। এখন কথা হলো ঠিক আছে, 23 জুলাই থেকে আবার সংক্রমণের লকডাউন দেওয়া হলো 5 আগস্ট পর্যন্ত। আমাদের ধারণা ছিল এই সিদ্ধান্তটা সঠিক ছিল, কারণ মানুষ বাড়িতে গিয়ে ওখানেই থাকবে, 2 সপ্তাহ পরে হয়তো তারা ফিরতে শুরু করবে। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে আবার মাঝ পথে আবার সংক্রমণ লকডাউনটা শিথিল করা হলো, বিশেষ করে গার্মেন্টস বা মিল কারখানার শ্রমিকদের জন্য বা মিল কারখানার জন্য। এখানে সিদ্ধান্তের অস্থিরতা আমাদের মানে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। ধরেন 30 জুলাই সিদ্ধান্ত হলো যে 1 আগস্ট থেকে মিল কারখানাগুলো চলবে, বিশেষ করে গার্মেন্টস খোলা হবে। এবং পরের দিন বলা হলো 31 জুলাই বলা হলো যে 5 তারিখের আগে না আসলেও চলবে, যারা আশেপাশে আছে তাদের চালাবে। ইতিমধ্যে তারা চলে আসছে। আর প্রিন্স যে কথাটি বলেছে আমি তার সাথে একমত যে গার্মেন্টস এর যে ব্যবস্থাপনা, আমি অবশ্যই বলবো যে যথেষ্ট ভালো, এবং সেখানে তারা আজকে দেশের রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেজন্য আমরা তার ধন্যবাদ জানাই। কিন্তু ব্যবস্থাপনার একটি দিক হলো শ্রমিকরা সবসময় শঙ্কিত থাকে তার চাকরিরা কখন চলে যাবে, সে কারণে তারা যত কষ্টই হোক তারা কিন্তু চলে আসে। এইখানে একটি বিষয় হলো যে সরকারকে বহুমুখী বিষয় দেখতে হয়, এটা সত্য। যেমন সেখানে আমাদের যেটা মূল কথা, আমরা যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত আছি, সেটি হলো যে আমাদের লকডাউনের চাইতে বড় বিষয় হলো স্বাস্থ্যবিধি কি বাস্তবায়ন করার জন্য। আমি স্বাস্থ্যবিধি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমি অনেক কিছু করতে পারি। অনেক দেশ আছে লকডাউন বাদ দিয়ে তারা স্বাস্থ্যবিধি দিয়ে দেশটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, অনেক দেশ আছে। কিন্তু এখানে আমি লকডাউন দিচ্ছি, লকডাউন দেওয়ার উদ্দেশ্য হলো যে আমার স্বাস্থ্যবিধিটা আমি চূড়ান্ত ভাবে কার্যকর করতে চাই। আমরা এই জায়গাটা চূড়ান্ত দুর্বলতা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সরকারের সাথে বিজিএম এর একটা আলোচনা হলো যে তারা এই ওয়াদাও করলো যে তারা স্বাস্থ্যবিধি মেনে চলবে। এখানে একটি বড় সংকট আমরা দেখতে পাচ্ছি বাস্তবায়নের ক্ষেত্রে, সেটি হলো গিয়ে যে একটি নির্দেশনা বা একটা কর্মসূচি বা একটি বিষয় আমরা ঘোষণা করলাম, কিন্তু এই লকডাউনই বলার বিদেশি ঘোষণা করে বাস্তবায়নের ক্ষেত্রে নতুন সমস্যা হচ্ছে, সেটি নিয়ে আমরা কোনো ব্যবস্থা কখনোই দেখতে পাচ্ছি না। এটি যারা বাস্তবায়নের দায়িত্ব আছে, দায়িত্বটা তাদের অবশ্যই নিতে হবে। ধরেন এখানে গার্মেন্টস এর শ্রমিকদের ফেরার জন্য যখন নির্দেশ দেওয়া হলো, তারা কিভাবে আসবে এই ভাবনাটা তো অবশ্যই তাদের ভাবতে হবে। সেখানে যদি আমরা একটা স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে নিয়ে আসতে পারতাম তাহলে না কথা ছিল। ধরেন এর আগে যখন 1 জুলাই থেকে লকডাউন দেওয়া হলো, 5 এপ্রিল থেকে, তখন কিন্তু কলকারখানা মিল কারখানাগুলো খোলা ছিল, এবং তারা আমরা ওইখানে স্বস্তি ছিলাম যে না তারা বাড়ি যাচ্ছে না এবং সেখানে যাওয়ার পথে তারা ঝামেলা করবে না। ঠিক আছে, তাহলে এবারে আমরা রেখে দিতাম, রেখে দিয়ে ওখানে স্বাস্থ্যবিধি মোতাবেক তাহলে আমরা মেনটেন করতাম। এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের শ্রমিকদেরকে বুঝিয়ে তাদের কিছু ঈদের কিছু ব্যবস্থা করে আমরা রাখতে পারতাম, সেটি না করে 3 দিনের ছুটি দেওয়া হলো, পরবর্তী তাদেরকে 2 সপ্তাহ জন্য যেতে দেওয়া হলো। ঠিক আছে, যেতেই যদি দেওয়া হলো তাহলে আবার তারা কেন আসবে? এই জিনিসগুলো হয় কি, কারণ আমাদের সংক্রমণের মূল ঘটনাগুলি ঘটছে রাজপথে, এবং সেখানে অসংখ্য মানুষ ভিড় করে আসছে, এবং এটি স্বাস্থ্যবিধি একেবারে চুরমার হয়ে যাচ্ছে। 2 সপ্তাহ লকডাউনের পর যে সংক্রমণ নিয়ন্ত্রণের যে সম্ভাবনাগুলো ছিল এগুলো কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই কারণে এই যে সিদ্ধান্তের যে অস্থিরতা, তাহলে সেইখানে আমরা এই যে এত চেষ্টা, এত মানুষের স্যাক্রিফাইস,
সেখানে তো আসলে সেগুলি ব্যর্থ হয়ে যাচ্ছে। সরকারের চেষ্টা আছে, সরকার অনেক চেষ্টাই করছে, প্রণোদনা দিচ্ছে, টিকার অসাধারণ সংগ্রহ করছে বাংলাদেশ, সেটি একটা সংকট, বড় সংকট, সে আলোচনা আমরা তো পরে যাবো। কিন্তু কথা হলো যে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু আমরা ধরেন আরেকটি কথা আমি উল্লেখ করতে চাই যে গত 16 মাসে বাংলাদেশে করোনা সংক্রমণ হচ্ছে, সেখানে মূল কর্মসূচি হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন। 4টি: মাস্ক পরা বা সামাজিক দূরত্ব রক্ষা করা, ভিড় এড়িয়ে চলা বা সাবান পানি দিয়ে হাত ধোয়া। এই 4টি বিষয় বাস্তবায়নের জন্য তো আমরা তেমন কোনো কর্মসূচি কোথাও দেখছি না। এই 4টি বিষয় যদি আমরা বাস্তবায়ন, এবং গত 16 মাসে একদিনের জন্য কিন্তু এই স্বাস্থ্যবিধি শিথিল করা হয় নাই। লকডাউন হয়তো দেওয়া হচ্ছে, আবার উঠিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু স্বাস্থ্যবিধি তো আছে, কিন্তু স্বাস্থ্যবিধি বাস্তবায়নের জন্য আমরা তো তেমন কার্যকর কোনো পদক্ষেপ কোথাও দেখছি না। এবার লকডাউনে কিন্তু মহানগরগুলোতে আপনার আইন শৃঙ্খলা বা নিয়ন্ত্রণটা ভালো হচ্ছে, কিন্তু যখনই আপনার এই গার্মেন্টস কে খুলে দেওয়া হলো তখন আবার সেই একেবারে বিশৃঙ্খল পরিস্থিতি হলো। এবং সবচেয়ে ডেঞ্জারাস, আমরা সবসময় বলেছি, যখন যদি মানুষকে রাস্তায় যেতে দেওয়া হয় তাহলে দূরপাল্লার গাড়িতে দিলে ভালো হয়, কারণ ওখানে বিধিগুলি স্বাস্থ্যবিধি মানার সমস্যা ভালো ব্যবস্থা থাকে। কিন্তু ব্রেক জার্নি হচ্ছে মোর ডেঞ্জারাস। এখানে মানুষ, একটা সংক্রমিত মানুষ সমস্ত জায়গায় নেমে নেমে সে সংক্রমিত করে যাচ্ছে। ব্রেক জার্নিকে আমরা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানুষগুলো হেঁটে কোনো ঠেলাঠেলি করে একেবারে কষ্ট করে ফেরিতে উপচে পড়া ভিড় নিয়ে তারা আসছে, এখানে তো সংক্রমণ বাড়ার সম্ভাবনাই থাকছে। সে কারণে আমাদের সকলের উদ্বুদ্ধ, শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষে কিংবা গোটা বিশ্বে আগস্ট নিয়ে খুবই উদ্বিগ্ন যে নতুন ধরনের ভাইরাস বা ডেল্টা ভাইরাস বা ডেল্টা প্লাস আগস্ট মাসে নতুন করে কিন্তু একটা ঢেউ আবার উঠাবে, কোথাও তৃতীয় ঢেউ, কোথাও চতুর্থ ঢেউ একটা সম্ভাবনা। তাহলে এই সময় যে আমরা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করলাম, গত 1 মাস ধরে যে আমরা নানান ভাবে লকডাউন করে মানুষ তারা সেই জায়গায় আপনার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, মানুষ তো স্যাক্রিফাইস করছে অনেক, সেই জায়গাটা তাহলে আমাদের সবকিছু ব্যর্থ হয়ে গেল না? সে কারণে আমরা মনে করি এখনো যা হয়েছে হয়েছে, সামনের দিকে আমাদের এই লকডাউন বলি আর স্বাস্থ্য বিধি বলি বা মানে নির্দেশনা বলি, সেগুলো যদি বাস্তবায়নের জায়গাটা, আমরা খুবই দুঃখিত যে জায়গাটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। আমরা বারবার বলেছি যে বাস্তবায়নের ক্ষেত্রে জনপ্রতিনিধির নেতৃত্ব ছাড়া হবে না, জনসম্পৃক্তি ছাড়া হবে না, এটা শুধুমাত্র নির্দেশ দিয়ে হয় না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা, আমি বলবো, ভালোই করছে, কিন্তু তাদের তো সক্ষমতার সীমাবদ্ধতা আছে। গোটা বাংলাদেশ তো আমাদের এই সীমাবদ্ধতাতে কাজ করা যাবে না। আমাদের জনপ্রতিনিধিদের নেতৃত্বে, জনসম্পৃক্তির মাধ্যমে এটি বাস্তবায়ন করা আরো অনেক সহজ হবে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ডাক্তার লেলিন চৌধুরী, আপনি শুনছিলেন জনসম্পৃক্ততা বা এই বিষয়ে হয়তো আপনি বলবেন, কিন্তু আমি জনাব রহিন হোসেন প্রিন্সকে যেই প্রসঙ্গটি উল্লেখ করেছিলাম আপনার কাছে আবারও সেই বিষয়টিতে একটু আসছি। আপনার মনে হয় কিনা ভিয়েতনামের যে ব্যাপারটি আমি বললাম, এটি এ কারণে বলেছি, ভিয়েতনাম করোনা মোকাবেলার ক্ষেত্রে বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক ধরনের মডেল আমরা বলতে পারি, এখন মোটামুটি আলোচিত হচ্ছে। আপনার কাছে মনে হয় কিনা, যেহেতু বিশ্বায়নের যুগ, বিভিন্ন মিডিয়াতে ভিয়েতনামের এই যে স্বাস্থ্য সুরক্ষা বা বিধিনিষেধের বিষয়টি কিভাবে মেনেছে সেটি তুলে ধরার কারণেই যারা ক্রেতা রয়েছে, ক্রয়াদেশ দেয়, তাদের এক ধরনের আস্থা তৈরি হয়েছে, এবং সেই জিনিসটি যদি আমাদের এখানে করা যেত তাহলে হয়তো আজকের যেই দ্বিতীয় অবস্থান থেকে বাংলাদেশ তৃতীয় অবস্থানে চলে আসলো সেটি হয়তো হতো না। সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। ডাক্তার লেলিন চৌধুরী। আমি ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, ধরুন এই যে আজকে সারা পৃথিবীতে অথবা বাংলাদেশে সমস্ত ঝামেলা কেন হচ্ছে, মূল কারণটা কি? মূল কারণটা কোভিড-19 বা করোনা। পোশাক খাতের অস্থিরতা বলুন, আর পরিবহনের সমস্যা বলুন, অথবা ডাক্তারদের মৃত্যু বলুন, সবটাই তো করোনা ভাইরাসের কারণে। তাহলে প্রত্যেকটা জায়গায় শৃঙ্খলা ফিরে আনার জন্য আমাকে কি করতে হবে? যত দ্রুত করোনাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো তাহলেই তো সে জায়গাটা ঘটবে। বাংলাদেশে কি ঘটছে, বাংলাদেশে যে হারে সংক্রমণটা বাড়ছে তাতে কি দাঁড়াবে? খুব দ্রুত কিন্তু বাংলাদেশ যদি এই সংক্রমণটাকে নিয়ন্ত্রণে আনতে না পারে, বিশ্ব থেকে একঘরে হয়ে যাবে, বাংলাদেশের সাথে যোগাযোগটা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে পোশাক নেওয়া তো অনেক পরের ব্যাপার। ভিয়েতনামের ক্ষেত্রে কি হয়েছে?
ভিয়েতনাম করোনা সংক্রমণকে প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য শুরু থেকেই জনসম্পৃক্ত পদক্ষেপগুলো গ্রহণ করেছে। ফলে জনগণের দ্বারা জনগণের যে অসুখ সেটাকে তারা নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেখুন, আমরা বলি জনস্বাস্থ্য, জনস্বাস্থ্যের কিন্তু দুটো অংশ, একটা অংশ জন অর্থাৎ জনগণ যোগ স্বাস্থ্য, জনগণের স্বাস্থ্য। তাহলে জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য তো এই ধরনেরই তো পরিকল্পনাটা তৈরি করতে হবে। আমরা সেটা না করে আমরা ভেবেছিলাম প্রথমে বক্তৃতা দিয়ে কে কার চেয়ে বেশি ক্ষমতাশীল এইসব কথা বলে আমরা করোনাকে নিয়ন্ত্রণ করব। আমরা গত বছরে আমাদের অনেক রাজনৈতিক নেতার এই জাতীয় লম্বা কথা বা বড় বড় কথা শুনেছি, কিন্তু কথায় তো আর করোনা নিয়ন্ত্রণ হয় না। তাকে আমাদের প্রফেসর কামরুল হাসান খান একটা যথার্থ কথা বলেছেন যে বাস্তবতা বিবেচনা করতে হবে। এই বাস্তবতা যদি আমরা বিবেচনা না করে যারা নীতি নির্ধারক তারা যদি বিবেচনা করতো তাহলে বোধহয় দেশটা অনেক ঝামেলার থেকে বাঁচতে পারতো। যেমন একটি ঝামেলা, 500 টাকা দিয়ে একটি এক ডোজ টিকা কিনে সেটা মানুষের শরীরে দেওয়ার জন্য 2500 টাকা খরচ হয়, এই জাতীয় ঝামেলা থেকে বাঁচতে পারতো। যাই হোক, বাস্তবতাটা কি, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। 23 তারিখে কঠোর বিধিনিষেধ, যার ডাকনাম আমরা বলি লকডাউন, সেটি চালু করা হলো। আমরা 1 তারিখে এসে অন্যদিকে চলে গেলাম। আমার একটা উদাহরণ মনে হচ্ছে, আমি ঢাকার থেকে রংপুরে রাঙ্গা ভাইয়ের বাড়িতে কফি খাবো, এই জন্য আমি রওনা দিলাম। আমি করলাম কি, সিরাজগঞ্জে অথবা কিছু দূর গিয়ে আমি কামরুল ভাইয়ের বাড়িতে চলে গেলাম। ব্যাপারটা কি দাঁড়ালো, রাঙ্গা ভাই কফি তৈরি করে নাস্তা তৈরি করে রেডি রয়েছে, আমি চলে গেলাম কামরুল ভাইয়ের বাড়িতে। বিষয়টা তো তাই হলো। আমাদের পরিকল্পনা ছিল 2 সপ্তাহের একটি কঠোর বিধিনিষেধ বা আমরা লকডাউন আরোপ করবো। আমরা কি করলাম, 5 দিন আগে অন্যদিকে গাড়িটা ঘুরিয়ে দিলাম। এটা কি বাস্তবতা বোধের সাথে সাযুজ্যপূর্ণ? মোটেই না। কারণ ঝামেলাটা হচ্ছে এই যে আমি 2 সপ্তাহের লকডাউনটা থেকে আমি বাস্তবায়ন করব, তার জন্য প্রথম দরকার একটা পরিকল্পনা। সেই পরিকল্পনাকে ধাপে ধাপে ভাগ করা। আমরা এই কাজটি করিনি। আমাদের মনে হচ্ছে লকডাউন ডেকে দিয়ে আমরা দিয়েছি, আমাদের মনে হচ্ছে লকডাউন তুলে নিয়ে আমরা নিয়েছি, আমাদের মনে হচ্ছে গার্মেন্টস খুলে দিয়ে আমরা দিয়েছি। কালকে রাঙা ভাইয়ের বাহিনী মানে গণপরিবহন একটা হুমকি দিক, খুলে দেওয়া হবে। আচ্ছা, তার মানে হচ্ছেটা কি? হচ্ছেটা যে করোনা প্রতিরোধের জন্য যে একটি পরিকল্পনার অধীনে ধাপে ধাপে কাজ অগ্রসর করা। আমি এক্ষেত্রে লকডাউনও বুঝি। দেখুন, লকডাউন শব্দটা এত অপব্যবহার হয়েছে যে কারণে আমি নিষিদ্ধ করার কথা বলছি। লকডাউন তো ভিন্ন কোনো বিষয় না, করোনা প্রতিরোধের একটি প্যাকেজ, প্যাকেজের একটা অংশ লকডাউন। সেই লকডাউনে যাওয়ার আগে আমাকে কতগুলো ধাপ পার করতে হবে। হয়ে আমি 2 সপ্তাহের লকডাউন দিলাম, লকডাউন থেকে বেরিয়ে আসার ধাপগুলো আবার তৈরি করতে হবে। আমরা লকডাউনে যাওয়ার ধাপ তৈরি করিনি, বেরিয়ে আসার ধাপ তৈরি করিনি। আমরা লকডাউন দিলাম, ইচ্ছে হলো লকডাউন মাঝখানে তুলে নিলাম বা তাকে লন্ডভন্ড করলাম। এসবের মধ্য দিয়ে যেটি দাঁড়াচ্ছে, বাংলাদেশ এর সরকারের সিদ্ধান্তের ব্যাপারে জনগণ ক্রমশই আস্থা হারাতে শুরু করেছে এবং বিশ্ব সমাজ যারা গার্মেন্টস এর সামগ্রী কেনে অথবা চামড়ার দ্রব্য কেনে তারাও কিন্তু একটা আস্থা হারানো শুরু অচিরেই করবে যে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সে দৃঢ়তা দেখাতে পারে না বা বাস্তবায়ন করার সামর্থ্য যেটি নৈতিক সামর্থ্য সেটি নাই। দেখুন, এই লকডাউনটা 9 দিন পরে একটা অংশে খুলে দেওয়ার মতো। লেন চৌধুরী, আমি আসবো আপনার কাছে একটু। আমি যাব মশিউর রহমান রাঙা আপনার কাছে। যে কথাটি বলছিল যে জনসম্পৃক্ততা, জনপ্রতিনিধি হিসেবে আপনারা কতটা জনসম্পৃক্ততা তৈরি করতে পারছেন, আর যদি না পেরে থাকেন তাহলে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সেই দায় রয়েছে কিনা? আমি তো একটা গ্রামের আমি সংসদ সদস্য, আমি ঢাকার বা আমি কোনো শহরের নয় আর কি। সে কারণে আমার গ্রামগুলো, আমার এলাকাগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো, এবং গ্রামের মানুষ তাদের এই সামান্য দিয়ে জ্বর টট হয়ও না এবং চিকিৎসা করতেও হয় না। আর এই প্রভার মতো আমাকে ওরা দিল, আমি পজিটিভ। আবার আমি পার্লামেন্টে আমি পরীক্ষা স্যাম্পল দিলাম, তারা বললো নেগেটিভ। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে টেলিফোন করলাম, ওনার সেক্রেটারি ধরলেন যে আমি কেমনে বলবো এটা, যে আমার পার্লামেন্ট বলতেছে যে আমি নেগেটিভ, আর প্রভাব বলতেছে আমাকে যে তুমি পজিটিভ। আপনি যেই প্রতিষ্ঠানের কথা বলছেন আজকে কিন্তু একই অবস্থা, সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। কিন্তু আমার গ্রামে, আমার নির্বাচনী এলাকায় কিন্তু একেবারেই করোনার রোগীর সংখ্যা খুবই কম, এবং হেলথ কমপ্লেক্সগুলো, এবং মাননীয় প্রধানমন্ত্রী একসময় একটা ভালো কাজ করেছিলেন যে প্রত্যেক ইউনিয়ন ওয়াইজ একটা করে চিকিৎসালয় একটা করে করেছিলেন, এবং এটা নিয়ে অনেক কটাক্ষ করেছে অনেকেই। কিন্তু আজকে কিন্তু আমি দেখেছি যে এগুলো
অনেক ভালো ফাংশন করেছে। আমার প্রশ্নটা অবশ্য স্পেসিফিক কেবলমাত্র আপনার তা না, মানে সামগ্রিকভাবে সংসদ সদস্যরা কতটুকু দায়িত্ব পালন করতে পারলো, কারণ টিকার ব্যবস্থা করতে হবে, বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে আপনি হয়তো দেখেছেন টিকার ব্যবস্থা করতে হবে, এবং এগুলা আবল তাবল কথা বলে বা এগুলা বলে সময় নষ্ট করার কোনো যুক্তি নাই। করোনা আপনার যাতে না হয়, আপনার চিকিৎসাটা আপনাকে করতে হবে। আপনি যদি বলেন যে না আমি মারা যাই গেলে যাবো, আমাকে জীবিকাটা আমাকে তো বাচ্চাদের চালাতে হবে, বাচ্চাদের কান্না প্রথমের দিকে যেভাবে আমরা শুরু করেছিলাম সেভাবে কিন্তু আমরা এটাকে রাখতে পারি নাই। প্রথমের দিকে যেভাবে মানুষ করোনা হওয়ার সঙ্গে সঙ্গে তার আশেপাশে কেউ যায়নি, এবং তাদের আত্মীয় স্বজনরা লাশ পর্যন্ত নিতে যায়নি, তাদের নিজের বাবার লাশ তারা কিন্তু কেউ যায়নি, আমার পালিয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু মানুষের ওই ভুলটা ভেঙে গেছে যে না, করোনা রোগীও ভালো করা যায়, ভালো হয়ে যায়, এবং বাড়িতে প্যারাসিটামল খেয়েও অনেকে ভালো হয়ে গেছে, এটাও অনেকে হয়েছে। এখন জ্বর তো নানাবিধ কারণে জ্বর হতে পারে, আপনার করোনা দিয়ে যে শুধু জ্বর হবে তা তো না, ম্যালেরিয়া আছে, টাইফয়েড আছে, ডেঙ্গু আছে, আরও বহুত কিছু জ্বর আছে, অনেক কিছুর মানে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে জ্বর দিয়ে প্রকাশ করে যে একটা আপনার অসুখ হচ্ছে। জ্বর নিজে কোনো অসুখ নয়। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমাদের কথা হলো যে 24 কোটি মানুষের টিকার ব্যবস্থাটা করতে হবে সব থেকে আগে। আমি আসবো টিকার ব্যবস্থা করে তারপরে আপনাকে বলতে হবে বিরতি নিয়ে আসি যে এখন আপনি করোনার টিকা নেওয়া আপনার আছে, আপনি এখন কাজ থেকে একটু পরিবারটাকে তো চালাতে হবে। সরকার চেষ্টা করছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমি আরো বিস্তারিত শুনবো আপনার কাছে। জনাব রুহিন হোসেন প্রিন্স, সামগ্রিকভাবে আপনি আলোচনা শুনছিলেন, আরেকটি বিষয় আপনার কাছে মনে হয় কিনা, তথ্যের যে অবস্থায় এখন আমরা যেই তথ্য পাচ্ছি সেই তথ্য আসলে কতটা অথেন্টিক সেটি নিয়েও নানান রকম কথাবার্তা হচ্ছে। আজকেই আমরা প্রথম আলোতে যেটি দেখেছি, একেবারে আমি কোটানকোটি বলছি, ভোলা, কুষ্টিয়া, বাগেরহাট, পটুয়াখালী, জামালপুরের স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই 5 জেলার হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য 20টি নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউ রয়েছে। বাস্তবে এসব হাসপাতালে গত রোববার পর্যন্ত অর্থাৎ গতকালকে পর্যন্ত কোনো আইসিইউ শয্যাই ছিল না। এই যে তথ্যের ফারাকটি আমরা দেখছি। এছাড়া দেখা গেছে সিলেটে 4টি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল গতকাল পর্যন্ত 436 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এই জেলায় গতকাল চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 136। এটা একটি জেলার কথা বলছি, কেবলমাত্র এই কয়েকটি জেলাই নয়, হয়তো সামগ্রিকভাবে চিত্রটা আরও ভিন্ন। আমার প্রশ্ন হচ্ছে, সঠিক তথ্যই যদি আমি না পাই তাহলে পদক্ষেপটা নেয়ার ক্ষেত্রেও তো ঘাটতি তৈরি হয়। না, তা তো বটেই। আমি তথ্যের কথা বলার আগে অন্য ছোট দুইটা বিষয় দুইটা ছোট মন্তব্য করি। একটা হচ্ছে, যেহেতু আপনি এখানে কোশ্চেনটা তুলছেন, আমাকেও বললেন, পরে লেন ভাইকে বললেন যে ভিয়েতনামের পয়েন্টটা, পরের পয়েন্টটা আরও ভ্যালিড আমি মনে করি। কারণ আমরা যদি যে পোশাক খাতকে দেখে এত সব গল্পর কথা বলছি, যদি আমাদের দেশের এই মহামারী এই পজিশনটা বাড়ে তাহলে তো আরও সংকট হবে। কারণ আমি বললাম যে লম্বা আলোচনা বলে বলি নাই, ভিয়েতনামের অগ্রগতির তো নানা কারণ আছে, আমি তুললেই অনেক আলোচনা চলে আসবে, কিন্তু শুধুমাত্র এইটা না, তার ভ্যারাইটিস কাজ, নানা বিষয় আছে, আজকে না বলি, দরকার হলে আরেকদিন আলোচনা করে বলা যাবে। সুতরাং সেটা একটা খুবই এটা মনে রাখার ব্যাপার যে তকমাটা আমরা জুড়ে দিয়েছি যে বিদেশের টাকা আনা, অমুক গার্মেন্টস খোলা, যেটা এই অঙ্কের সাথে মেলে না, এটি একটি দিক। আরেকটা কথা এখানে কামরুল ভাই বলেছেন, খুবই যথার্থ আমি মনে করি, যে সেটা হচ্ছে কোনো সুদূর প্রসারী পরিকল্পনা সবটাই তো করতে হবে। আমের সময় তো আমের অর্থনীতি হিসাবে রাখবো আমি অবশ্যই, আমি এখানে গরুর সময় গরু অর্থনীতি অবশ্যই হিসাবে রাখবো, সেইগুলো রেখে তো একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তো আগাতে হবে। তা আপনি পরিকল্পনাহীনভাবে তো যেতে পারেন না। থার্ড পয়েন্ট বলি, তারপরে জায়গায় আসি। ধরেন এখন যে টিকা দেওয়ার কথাটা হচ্ছে, অবশ্যই, এবং লেন ভাই যেটা বললেন ওই তথ্য যথার্থ হলে খুবই ভালো যে বাংলাদেশে উৎপাদন হবে, কারণ যেটা আমরা বারবার বলছি, কারণ বিদেশের সাথে যেটা চুক্তি হচ্ছে যে কোনো সময় সমস্যা হতে পারে। তাহলে এই টিকাকে যদি আপনি একটা সামাজিক আন্দোলনে রূপান্তরিত না করতে পারেন, সবাই তো যথাযথ আসবে না, সেই কাজ করতে হবে। এই যে স্বাস্থ্যবিধি মানা পারছি না কেন, এটাকেও তো একটা সামাজিক আন্দোলন করতে হবে, যেটা আপনি রাঙা ভাইকে জিজ্ঞেস করেছিলেন। আমার বুঝতে হচ্ছে এরকম, রাঙা ভাই ওনার আসেন বলেই বলি, যে কমিটিটা ওইখানে হয়েছে, ওনাকে কি চিপ করে করা হয়েছে? উনি তো পার্লামেন্ট মেম্বার, উনি তো না সেইখানে। তো উনি যেভাবে এখানে করা হয়েছে, রাজনৈতিক দলগুলো যে জনসচেতনতার কথা বলেছে, এক্সেস তো নাই। আমাদের একেবারে যে ওয়ার্ল্ড পর্যায়ে ওয়ার্ল্ড কাউন্সিলের নেতৃত্বে যেটা হবে, তাকে তো এই চেন অফ কমান্ড মেনে যদি চলা হতো, সমন্বিত উদ্যোগ নেওয়া হতো, তখন অন্য চেয়ার হতো। সেটাই করা হয়নি। সেইটা ছাড়া আপনি কিন্তু কোনো জায়গায় যেতে পারবেন না। সর্বশেষ যেটা বললেন, এটা আমার বিবেচনা আরও গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনি তো ওই যে কয়েকটা হসপিটালের কথা বললেন, আমি যেমন আমাদেরও একটা টিম আছে, আমরা যতটুকু পারি মানুষকে সহযোগিতার চেষ্টা করি। গতকাল রাতেও আমি দেখছিলাম যে আমাদের কয়েকজন রোগীর কথা যখন বলছে, আমি ঢাকা শহরের কথা বলছি, যে এই আইসিইউ এইগুলো পাওয়া যাচ্ছে না, তো আমাদের একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি আমাদেরকে মেইল জানাবা। সে আমাদেরকে দেখে বলছে যে আমাদের অনেক তথ্য বলছে অমুক অমুক জায়গায় খালি আছে, বাস্তবে আমরা ফোন করে তো খালি পাচ্ছি না। তাহলে এই তথ্য উপাত্তর প্রবলেমগুলো দেখেন। এমনকি আমি বলি, আমি আশা করি এটা বলা কোনো অন্যায় না, আমরা যে এই যে মৃত্যুর কথাটা তো আপনারা বলছি, আমার বিবেচনায় আমরা বলছি এটা হচ্ছে ওই শনাক্ত করা। কিন্তু একটা কথা আপনি দেখেন,
যে প্রথমে হচ্ছে যে করোনা উপসর্গ নিয়ে কত মৃত্যু সেই সব কি নাই, কিন্তু সরকারি জায়গায় এইটা যুক্ত হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, গ্রামে গঞ্জে করোনা উপসর্গ কি উপসর্গ জানে না, মারা যাচ্ছে, সেইটাও কিন্তু এখানে যুক্ত না। করোনার পরবর্তীতে পোস্ট করোনা এফেক্ট তো সব জায়গায় হয়তো পাওয়া যাবে না, কিন্তু আপনি আইডিয়াটা থাকবে। আমি বলছি আইডিয়া তো, তাহলে আপনি কিন্তু আমার বিবেচনায় 4 জায়গাটা আপনি একটা পাচ্ছেন। সুতরাং তথ্যটা গুরুত্বপূর্ণ কেন? ওই যে আমরা বলছি এতজন, কথার কথা, যে পরিমাণ আমি পরীক্ষা করছি তার থেকে তো আমি বলছি যে 16,000 13,000, কিন্তু যেটা আমরা অনেক আগেই বলছিলাম বাংলাদেশের বাস্তবতায় আপনি কয়েক লক্ষ লোক মানুষকে না আপনি কি বলে যদি পরীক্ষা করতে পারতাম আমরা এবং সেই তথ্য জনগণকে দিতে পারতাম তাহলে কিন্তু আরও কার্যকরী হতো। অর্থাৎ কথাটা এটাই আমি যথার্থই মনে করি যে আপনি প্রকৃত তথ্য যদি দিতে পারতাম তাহলে তো এটা আরও কার্যকরী হতো। আপনি ধরেন একজন যে করোনা এই তথ্য যেমন আছে, আমরা বলছি করোনা এতজন হয়েছে, তারা এটাগুলো করোনা সেরে গেছে। আসলে আমি জানি না কিসের উপরে ভিত্তি করে হয়। ব্যক্তিগতভাবে করোনায় আমি আমার পরিবার তো এফেক্টেড ছিলাম। আমি তো এখন কি বলবো, আমি কারো অভিযোগ করতে চাই না। কয়জন কোত্থেকে ফোন করে খবর নিয়েছে তো আমি জানি, কেউ তো নেয়। তাহলে কি করে ওনারা জানলেন যে এইগুলো সুস্থ হয়ে গেছে? তার মানে আমি বলছি যে এই তথ্যগুলো যেখানে দায়িত্ব পালন কথা রাষ্ট্রের, সরকারের, এবং এইভাবে ডিসেন্ট্রালাইজ করে যেভাবে দায়িত্ব পালন কথা সেই কাজটা কিন্তু যথাযথ হচ্ছে না, বরঞ্চ না সেটাই যার জন্য এই যে আমরা ভুগছি। কিন্তু এই কথাও বলতে চাই, আমি যে কামরুল ভাইয়ের কথা সেটা বলতে চাই যে এখনো যে সময় আছে, এই সময়ে যাতে আমরা কোনো কিছু তথ্য হাইট না করি, এই সময় আমরা জনসম্পৃক্ততা বাড়িয়ে, এটাই তো গুরুত্বপূর্ণ। জনগণের জনসম্পৃক্ততা বাড়াই করতে হবে, এই কাজে আমাদের ভূমিকা নেওয়া খুব জরুরি। জনাব কামরুল হাসান খান, যে কথাটি বলছেন, প্রকৃত তথ্য এবং প্রাপ্ত তথ্যের মধ্যে হয়তো ব্যবধান থাকবে, কিন্তু সেই ব্যবধানটা কতটুকু তা নিয়ে হয়তো আমাদের ভাববার সময় এসেছে। না, সেটা ঠিকই আছে যে আমাদের যতটা সম্ভব আমাদের বাস্তব যে তথ্যটি সেটি আমাদের হলে পলিসি মেকিং এর সুবিধা হয়, যে আসলে সংক্রমণের হারটা কিরকম, মৃত্যুর হারটা কিরকম। সেখানে ধরেন এখন অনেকগুলি বিষয় আছে। এখন প্রথমে সরকার তো একটা কেন্দ্রের থেকে পরীক্ষা হতো, এখন কিন্তু সেখানে 611টি কেন্দ্র থেকে পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সুযোগটা কিন্তু অনেক সম্প্রসারিত করেছে। আমি সেখানে আমরা কোনোদিন দেখছি 50,000 হচ্ছে, আবার কোন কোন দেখছি 30,000 হচ্ছে। এই জায়গাটায় আমাদের কিছু কাজ করার বিষয় আছে। আমি এখানে অন্য একটি বিষয় আমি আনতে চাই। আসলে আমরা টেলিভিশন গণমাধ্যম খুবই ভালো ভূমিকা রাখছে শুরু থেকেই, কিন্তু কথা হলো বেশিরভাগই আমরা একাডেমিক ডিসকাশন করছি, আমরা বাস্তব সমস্যাটা খুব নজরে আনছেন এবং কি করণীয় সেটাই আমরা সঠিকভাবে বলছি না। আমরা প্রথম থেকেই বলেছি যে এই করোনা পরিস্থিতিতে 2 ধরনের চিকিৎসা আছে। একটি হলো বৈজ্ঞানিক চিকিৎসা বা যেটা আমরা ডাক্তাররা দিই, আরেকটা হচ্ছে সামাজিক চিকিৎসা। এবং সামাজিক চিকিৎসাতে ডাক্তারদের ভূমিকা সেরকম নাই, সহযোগী হিসেবে থাক। সামাজিক চিকিৎসাটা হলো যে স্বাস্থ্যবিধি মানানো, মাস্ক পরানো, এখানে তো এটা সামাজিক দায়িত্ব। তারপরে ধরেন যে দূরত্ব বজায় রাখা, ভিড় এড়ানো, এই বিষয়গুলো কিন্তু কিভাবে করা হবে সেই জায়গায় কিন্তু আমরা খুব একটা, আমরা চিকিৎসক বিষয়টা ধরেন অনেক বেশি আলোচনা হয়েছে, অবশ্যই হবে, অনিয়ম, দুর্নীতি বা কোনো যদি গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই হবে, কিন্তু চিকিৎসকদের ভারটা কমানোর জন্য, যেমন ধরেন আজকে রোগী বেড়ে গেলে চিকিৎসকরা কিন্তু প্রায় 1.5 বছরে অ্যাডজাস্টেড হওয়ার মতো অবস্থা। কারণ যে 12 ঘন্টা তাকে পিপিএ পড়ে থাকতে হয়, সেটা কিন্তু খুব কঠিন একটা কাজ। সে কারণে চিকিৎসকদের বার্ডেন যাতে না বাড়ে, রোগীর সংখ্যা যেতে না বাড়ে। আমাদের তো বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। কারণ বাংলাদেশের মতো দেশের যে সক্ষমতা সেটা যথেষ্ট সন্তোষজনক। এখানে ম্যানেজমেন্টে কিছু সমস্যা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ডাক্তাররা কিন্তু ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছে, সেটা আমরা ভিন্ন পার্ট রাখি। কিন্তু আসল জায়গাটা কেন আমরা সমাজ থেকে সামাজিক আন্দোলনে তো কোনো বাধা নাই। বাংলাদেশে তো হুইসিলতে কোনো সামাজিক আন্দোলন হয় নাই, সবাই নেমেছে, যার যার মতো দায়িত্ব পালন করেছে, সবাইকে মাস্ক পরানোর ব্যবস্থা করা হচ্ছে বা মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা সেইভাবে দেখছি না। সে কারণে আমাদের সামাজিক আন্দোলনের মাধ্যমে যে সামাজিক চিকিৎসা, যেটা আমি সবসময় বলে আসছি, সেই সামাজিক চিকিৎসাটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আচ্ছা ধরেন সরকারের সমালোচনা তো আমরা করতেই পারি, গঠন সরকারকে ঢালাওভাবে দোষ দিলে তো হবে না। জনগণ কেন মানছে না, এটা দায়িত্ব কে নেবে? জনগণকে তো আজকে জানে না এমন কোন ব্যক্তি বাংলাদেশ নেই। আমাদের এখানে জনপ্রতিনিধি আছেন, মানছে না কেন? মানুষজন মানছে না কেন? কেন মানবে না? আমি যেখানে জানি যে এখানে গেলে আমার মৃত্যু হবে, আমি মানছি না কেন? আমার বাচ্চা খেতে পাচ্ছে না,
আমার রিলেটিভটা খেতে পাচ্ছে না, আমার পরিবারের দিকে আমি তাকিয়ে থাকতে পারছি না, সেগুলো তো দেখতে হবে, সেগুলো সরকারকে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। এবং এটা আমাদের দেশ বিক্রি করে দিলে হলো আপনার উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে হলো করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে হলো আপনি খাদ্য না দিলে, ভিয়েতনামে খাদ্য দেওয়ার কারণেই, খাওয়ার দেওয়ার কারণেই ভিয়েতনামে কন্ট্রোল করতে পেরেছে। এটা একটা যদি গণতান্ত্রিক দেশ হতো হয়তো সম্ভব হতো না, আমেরিকার সম্ভব হয় নাই, আপনার অস্ট্রেলিয়ার সম্ভব হয় নাই, ভিয়েতনামে সম্ভব হয়েছে। কারণ হচ্ছে তারা কমিউনিস্ট, তারা একটা এক লাইনেই চলে, তাদের খাবার দেওয়া হচ্ছে, তারা বাড়ি থেকে বের হচ্ছে না। আমি বের হবো না যতক্ষণ আমার পেটে যদি খাবার থাকে, আমার পরিবারের যদি সবকিছু থাকে। এটার ব্যবস্থাটা আপনাকে করতে হবে এবং সেই সঙ্গে টিকার ব্যবস্থাটা করতে হবে। টিকার ব্যবস্থাটা না করে আপনি বলবেন যে না আপনি বের হবেন না, বের হবেন না, বের হবেন না। আরে আমি বের হলেও তো কারোর সঙ্গে সংস্পর্শে আমার এটা আসবেই। আমি এত সচেতন, আমি তারপরে আমার করোনা হয়েছে, উনি এত সচেতন তারপরে ওনার করোনা হয়েছে। তো বাড়িতে বসে থাকলে তো সবাই বসে থাকতে পারবে না। আমার তো পরিবার আছে, আমি নিজেও তো আর্ন করতে হয়, আমাকে পরিবার চালাতে হয়। সবাই চলে না। আমি কিন্তু অবাস্তব কথা বলবো না, সেটা হলো যে আপনার কর্মসূচি দেওয়ার পরে যে নতুন করে সমস্যা সৃষ্টি হয়, যেমন ধরেন খেটে খাওয়া মানুষ, তার ঘরে খাবার না থাকলে সে তো বেরোবে। সেটাই মানে সরকার কিছু এখানে আমাদের ওই ব্যবস্থাটা মাথায় রাখতে হবে, নাহলে তো সে কেন ঘরে আটকে থাকবে। আর ঢালাওভাবে অনেকে বলে যে না ঘরেই আটকে রাখতে, আমি কিন্তু সেটার পক্ষে না। কারণ হচ্ছে যে সবার ঘর এত সুন্দর না যে টেলিভিশন আছে বা এসি আছে, সবাই ঘরের মধ্যে সারাদিন, সেটাও বাস্তবতা না। কিন্তু আমরা যেটা জোর দিতে চাই সেটা হলো স্বাস্থ্যবিধি বাস্তবায়ন। সেখানে আপনি স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে অনেক কাজই করা সম্ভব হবে। আপনাদেরকে মানে সব লোক তো একসাথে বেরোনোর দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা করাপ্টেড একটা মন্ত্রণালয়, আমাদের গুরুত্ব এই মন্ত্রণালয়টা একটা করাপ্টেড মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়কে দিয়ে আপনি যখনই একটা ভালো কিছু করতে যাবেন আপনাকে ভালো জিনিস দিতে হবে। আপনি এই মন্ত্রণালয়টা আপনি ভালো মতো খোঁজ খবর নেন। যে কোনো মন্ত্রণালয়, আমি তো মন্ত্রী ছিলাম ভাই, গত টার্মসে আমি প্রতিমন্ত্রী ছিলাম স্থানীয় সরকার বললেন সমবায়ের। তা আমি তো দেখেছি, তো আমি স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে আমার ধারণা আছে। তো তখন নাসিম ভাই ছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং এই মন্ত্রী ছিলেন তখন প্রতিমন্ত্রী, আমি তখন দেখেছি, এখনো দেখছি আমি। এবং এইটা কিভাবে কি হয়েছে আমি যদি আপনার সাথে পার্সোনালি কোনোদিন বসি, আমি পার্সোনালি আপনাকে বুঝাই বলবো জিনিসগুলো, আমি টেলিভিশনে বলছি না এগুলো। তার কারণ এত বেশি দুর্নীতি এইটাতে, এবং আরো সুযোগ তারা বেশি পেয়েছে। এই সুযোগগুলো একটা মানে এত অসত্য কথা বলে এই মন্ত্রণালয় থেকে, যারা এই দায়িত্বগুলোতে রয়েছে এত অসত্য কথা বলে যে আপনি মানে প্রধানমন্ত্রীও আমার বিভ্রান্ত হয়ে যায় যে ওরা কি বলতেছে, ওরা এই যে ঠিক বলতেছে, কিন্তু আসলে তারা ঠিক বলতেছে না। আপনি পত্রিকায়, প্রত্যেকটা পত্রিকায় আমার এগুলো, সমস্ত পত্রিকার কাটিং আমার এগুলো, এবং এগুলো সব দামি দামি বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর পত্রিকার মধ্যে, প্রথম আলো, ইত্তেফাক, তারপরে ধরেন যে যুগান্তর, সব পত্রিকা যদি আপনি পড়ে দেখেন সমস্ত মন্ত্রণালয়টা যে কিভাবে একটা চলতেছে, একটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না যে এখানে কি হচ্ছে। একটা টিকা কিনতেছে তারা কত দিয়ে, তারা আপনার স্যানিটাইজেশন কিনতেছে কত দিয়ে, একটা বাল্ব কিনতেছে তারা, একটা বাথরুমের বাল্ব কিনে 3000 টাকা দিয়ে। মানে এগুলো যদি মামলা করে কেউ না, তাহলে একটা জবাবদিহিমূলক যদি সরকার ঠিক মতো দেখে এগুলো একটা দুদককে দিয়ে, তাহলে বের করতে পারবে যে মন্ত্রণালয়ের অবস্থাটা কি। অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় না দুর্নীতি আছে, সেই বিষয়টি কিন্তু অস্বীকার করা হয়নি। সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সেই সরিষাটাকে আপনাকে আগে ভূত মুক্ত করতে হবে, তারপরে ওই সরিষা দিয়ে আপনি ভূত তাড়াতে যায়। নাহলে মানুষের পেটে খালি রেখে আপনি যতই বলেন ঘরের মধ্যে বসে থাকো, তারা কোনোদিন বসে থাকবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর লেলিন চৌধুরী। আমরা শেষ করব। হ্যাঁ, তথ্য সংক্রান্ত যে বিষয়টি বলছিলাম সেটিও যদি একটু উল্লেখ করেন। দেখুন, সমস্ত কর্মসূচির কার্য পরিকল্পনার প্রথম ভিত্তি হচ্ছে তথ্যগত বাস্তবতা, মানে কি ঘটছে এবং তার বিস্তৃতি কত, গভীরতা কত, এবং কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছে, তাকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য আমাকে কোন স্কেলের পরিকল্পনা করতে হবে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের লোকজন যারা সরকারি কাজের সাথে যুক্ত, তাদের একটি প্রবণতা হচ্ছে যত বেশি কম করে দেখানো যায় তত বোধহয় সরকারের জন্য ভালো। নিশ্চয়ই কামরুল ভাই মনে আছে 2019-এ যখন ডেঙ্গু মহামারী হয়, তখন কামরুল ভাইরা ডেঙ্গুকে মহামারী বলতে রাজি হতো না। কারণ তখন বলতো যখন বেশি মানুষ মারা গেলে মানে সেটাকে আমরা মহামারী বলবো, মানুষ তো মরছে না, নতুন একটি সংজ্ঞা দিতে চেয়েছিলেন। কারণ তখন কামরুল ভাইদের দরকার ছিল সরকারের, যেহেতু তারা সরকারের সাথে যুক্ত, কোনো না কোনো ভাবে সরকারের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করা যাবে না। আসলে তো এটা হওয়া উচিত না এই কারণেই যে
কারণ বৈজ্ঞানিকভাবে যেটি সত্য সেটা তো সত্য বটেই সবসময়। আমাদের তাহলে কি করা দরকার? করোনাতে মৃত্যুর সংখ্যা, আক্রান্তর সংখ্যা আসলেই বেশি। আপনারা লক্ষ্য করবেন আমরা শনাক্তের হার বলি, মৃত্যুর হার বলি না। কেন সংক্রমণের হার বলি না? কেন বলি না? কারণ 17 কোটি দেশের মানুষের মধ্যে রোগতাত্ত্বিক ভাবে সংক্রমণ বা ইনফেকশন রেট বলতে গেলে যে পরিমাণ মানুষকে টেস্ট করা দরকার সেটি আদৌ করা হচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মৃত্যুটা কাদের বলি? যারা শনাক্ত হয়েছে তাদের মধ্যে। আপনি দেখবেন করোনা উপসর্গে এতজন মানুষ মারা গেছে। আচ্ছা, একটা আমাকে সহজ ব্যাপার বলেন তো, টাইফয়েড উপসর্গে কিন্তু মারা যায় নাই, টিবি উপসর্গে মারা যায় নাই, আমাশার উপসর্গে মারা যায় নাই, করোনা উপসর্গে মারা গিয়েছে। তার মানে রোগটাকে প্রাথমিকভাবে আমরা করোনা ধরে নিচ্ছি। আমাদের তাহলে দায়িত্বটা কি ছিল? এটাকে কনফার্ম করার জন্য ওই সময়ই তাকে দাফন করার আগে টেস্টটা করা। সেই টেস্টটা কারা করবে? একটা ভ্রাম্যমাণ টিম থাকবে। সেটা তো হচ্ছে না। তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে আমি আপনাকে একটু সহযোগিতা করি। এই যে দেখেন জিনিসটা, এই যে আমার পেপার কাটিং প্রথম আলোটা হচ্ছে, এখানে দিচ্ছে তারা স্বাস্থ্যসেবা তথ্য কেন তারা লুকিয়ে রাখতে চায়, কেন কি কারণে তারা লুকিয়ে রাখতে চায়। মানুষ মারা গেলে তাদের তো যদি কোনো দোষী নাই থাকে, তারা যদি তাহলে তারা লুকাবে কেন, কেন তারা কমাবে এগুলো, কি কারণে? তোর প্রয়োজন নাই তো ভাই, প্রয়োজন আছে কি? এই যে আপনি কথাটাই বলে আমি আপনাকে সহযোগিতা করলাম। হ্যাঁ, আমি এজন্যই বলছি যে তাহলে সঠিক তথ্য দিতে হবে। দেখুন, সুরক্ষা অ্যাপ দিয়ে আমরা এখন নিবন্ধন করছি, চমৎকার। একই সেন্টারে আপনি এবং আমি একদিনে নিবন্ধন করছি পাশাপাশি বসে। আমার মেসেজ আসছে 2 দিন পরে টিকা দেওয়ার জন্য, আরেকজনের আসছে 22 দিন পরে। বলুন তো কেন? একই সেন্টারে। কারণ এটা তো অটোমেটেড হয় না, ম্যানুয়ালি হয়। কেমন হয় জানেন? আমরা সবাই জানি, কারণ এটি ফেইল করেছে। তাহলে তথ্যগুলো তো মানুষকে দিতে হবে, কারণ তথ্যের নিশ্চয়তা হচ্ছে কর্মের সফলতার নিশ্চয়তা। এই জায়গাটা আমাদের পরিষ্কার হতে হবে। এটা কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের কিন্তু ব্যাপার না। দেখেন, ঢাকা জেলা অথবা মানিকগঞ্জ জেলায় সিভিল সার্জন ব্যতিরেকে করোনা সংক্রান্ত তথ্য আর কেউ দিতে পারবে না। ভাই, এটা কি বিলিয়ন ডলারের একটা গোপনীয় ব্যাপার? একটা হরিরামপুর হেলথ কমপ্লেক্সে কেউ যদি করোনা উপসর্গে মারা যায়, এটা করোনা হতে পারবে? উপজেলা হেলথ কমপ্লেক্সের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি কিন্তু বলতে পারবেন না, এটা সিভিল সার্জনকে বলতে হবে। কেন? কি দাঁড়িয়েছে এটা কি? প্রতিদিন যা ঘটছে আমরা তো বারবার বলছি, এই সমস্যাটা আমাদের সবার। সরকার আমাদের। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। আমরা যাই রুহিন হোসেন প্রিন্স, 30 সেকেন্ড শেষ করব। আমি একটা খালি অন্য আলোচনা হয়ে গেছে, দুর্নীতি অমুক, এটা যেমন দেখতে হবে। একটা পয়েন্ট খালি বলি, রাঙ্গাভাই কথাটা তুলছেন খুবই গুরুত্বপূর্ণ। জনগণকে দেওয়ার মতো টাকার কিন্তু অভাব নাই। ধরুন এই করোনা পিরিয়ডে আমাদের দারিদ্র্যের হারটা বেড়ে গেছে, 7-8 কোটি হলে 2 কোটি পরিবার। আমরা লকডাউনের আগে যদি প্রতি পরিবারকে 10,000 টাকা করে দিতাম, তা 2 কোটি পরিবারে 20,000 কোটি টাকা। আপনি একটা তথ্য দেখেন কি বলছে, যে গত 1 বছরে এই যে এমপি মন্ত্রী সচিবরা যে বিদেশে যেতে পারে নাই, তাতে 2,500 কোটি টাকা বেঁচে গেছে। টাকার কিন্তু অভাব না। 20,000 কোটি টাকা দিয়ে আমি একেবারে নগদ টাকা 10,000 টাকা করে দিয়ে তারপরে যদি আপনি কঠোরতা আরোপ করতেন হতো। কিন্তু যে 34 লাখ আর এবার 27 লাখের কথা বলা হচ্ছে 2,500 টাকা করে দিয়েছে, তাও যথাযথ হয় নাই, এটা আমরা সবাই জানি। সুতরাং জনগণের ভবিষ্যতে যে সংকট, এই যে স্বাস্থ্যবিধি মানা অন্য যে কথা বলছি, সেইটা করার আগে অবশ্যই তার পেটে ভাত মানে খাদ্য এবং নগদ অর্থ অবশ্যই সহায়তা ঠিকমতো করতে হবে। তাই ছাড়া এবং আর একটা সামাজিক আন্দোলনে যদি পরিণত না করতে পারি, তাহলে মাস্ক পরা, নিয়ম মেনে চলা এবং টিকা নেওয়াকেও আমরা আসলেই যথাযথ করতে পারবো না। অসংখ্য ধন্যবাদ আপনাদের 4 জনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।